মুভির শুরুতেই পিলার দেখানো হয় একটি, যেখানে নাম লেখা ছিল যোগ 101। তার পাশ দিয়ে একটি গাড়ি চলে যায়। গাড়িটি কিছুক্ষণ পরে সেই থামে। প্রীতম সেখানে গাড়িটিকে দাঁড় করিয়ে একটু থামে, রেস্ট নেয়। এরপরে তারা আবারও যেতে শুরু করে। প্রীতমের স্ত্রী রানী তাকে বলে, আমার অনেক ভালো লাগছে, অনেকদিন পরে বাইরে বের হচ্ছে একসাথে। যেতে যেতে হঠাৎ করে প্রীতম গাড়িটাকে ব্রেক করে। এতে রানী ভয় পেয়ে যায় আর জিজ্ঞেস করে, তুমি এমনটা কেন করলে? প্রীতম বলে, সামনের রাস্তা বন্ধ। তখনই রানী দেখতে পায় সামনে একটা সাইনবোর্ড লাগানো রয়েছে, যেখানে লেখা আছে সামনের রাস্তার কাজ চলছে, তাই তারা যেতে পারবে না। বাইপাসে আরো একটা রোড আছে, তাদের সেখানেই যেতে হবে। প্রীতম সেখান দিয়ে যেতে শুরু করে। রোডটা ছিল একটা জঙ্গলের ভেতরে। কিছু দূর আসতেই হঠাৎ করেই তাদের গাড়িটা বন্ধ হয়ে যায়। দুজনেই ভয় পেয়ে যায় কি হলো। রানী যেন একটু বেশি ভয় পাচ্ছিল। প্রীতম তাকে বলে, তুমি একটু বসো, আমি দেখি গাড়ি কি হচ্ছে। কিন্তু সোয়াতি বলে, তুমি আমাকে রেখে যেও না, আমার ভয় করছে। রাকেশ বলে, আমি না গেলে এখানে গাড়ি নিয়ে সারাক্ষণ বসে থাকতে হবে। এত রাতে এখানে গাড়ি নিয়ে বসে থাকাটা আমাদের জন্য সেফ না। তুমি বসো, আমি দেখছি কি হয়। বাইরে বের হয়ে সে গাড়িটা দেখতে শুরু করে। অন্যদিকে রানী তখনও ভয় পাচ্ছিল। সে তাড়াতাড়ি প্রীতমকে আসতে বলে, কিন্তু তখনও প্রীতম গাড়িটা ঠিক করতে পারেনি। এদিকে গাড়ি ঠিক করতে করতে একটা সময় প্রীতম অনুভব করে তার পেছনে কেউ রয়েছে। সে এমনটাই অনুভব করছিল, কিন্তু তারপরেও সে ভাবতে থাকে, এত রাতে ঘন জঙ্গলের মধ্যে তার পেছনে কেই বা থাকতে পারে। সে সেই সব কিছু তার মনের ভুল ভেবে আবারও গাড়ি ঠিক করতে শুরু করে। কিছুক্ষণ পরে যখন প্রীতম গাড়িটা ঠিক করে ফেলে, সে গাড়ির ভেতরে চলে আসে আর বলে তার খুব টেনশন হচ্ছিল। কিন্তু পাশে ফিরেই দেখে তার স্ত্রী রানী সেখানে নেই। সে একটু ভয় পেয়ে যায়। রানী একটু আগে এখানেই ছিল, কোথায় গেল তাহলে? বাইরে বের হয়ে রানীর নাম ধরে চিৎকার করে ডাকতে থাকে প্রীতম। কিছুক্ষণ পরে সে ফিরে তাকাতে দেখে তার পেছনেই তার স্ত্রী রানী দাঁড়িয়ে রয়েছে। সে হাসছে। প্রীতম তাকে জিজ্ঞেস করে সে তাকে না বলে হঠাৎ করে কোথায় চলে গিয়েছিল, সে অনেক টেনশন করছে। কিন্তু রানী তখনও হাসছিল। এর একটু পরেই রানী সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। প্রীতম তাকে জিজ্ঞেস করে তার কি হয়েছে। ঠিক তখনই প্রীতম চিৎকার করে ওঠে। এরপরেই দেখা যায় তাদের গাড়ির হেডলাইটটা জ্বলছিল। প্রীতম বা রানী আশপাশে কেউ ছিল না। সিন কাট হয়ে যায়। বিবেক নামের একজন লোককে দেখানো হয়, যে তার বোন সোয়াতি এবং তার হাজবেন্ড রাকেশকে খুঁজে বেড়াচ্ছিল। 2 মাস আগে তারা যোগ নামের একটি গ্রামে যেয়ে নিখোঁজ হয়ে যায়। এরপরে তাদের আর কোনো হদিস পাওয়া যায়নি। কিন্তু 2 মাস অনেক খোঁজাখুঁজি করার পরেও বিবেক তাদেরকে আর খুঁজে পায়নি। সে এখনো তার বোন এবং বোনের হাজবেন্ড রাকেশকে খুঁজে পায়নি। সে বাইরে থাকতো, অর্থাৎ বিদেশে। তার যাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু এই 2 মাসের মধ্যেও সে অনেক চেষ্টা করেও তাদের খুঁজে পায়নি। এই জন্য বিবেক তার এক বন্ধু বিক্রমকে মেল করে। এই বিক্রমও সোয়েতাকে চিনত। তারা একে অপরের ভালো বন্ধু। বিবেক বলে, আমার বাইরে চলে যেতে হবে, এখন তোমার উপরই ভরসা, তোমাকেই আমার বোন এবং তার হাজবেন্ডকে খুঁজে বের করতে হবে। বিক্রম তাকে জানায়, তুমি টেনশন করো না, আমি তাকে খুঁজে বের করব। এই বিক্রম পেশায় একজন ফটোগ্রাফার। আর যে গ্রামে সোয়াতি এবং রাকেশ মিসিং হয়েছে, সেই গ্রামটা ছিল একটা পর্যটন কেন্দ্রিক গ্রাম। কারণ সেখানের ওয়াটারফল অর্থাৎ ঝর্ণাটা খুবই বিখ্যাত। সবাই সেই গ্রামে সেই ঝর্ণাটাই দেখার জন্য আসে। বিক্রম দেরি না করে সেই গ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ে। আর যাওয়ার সময় বিক্রম তার এক বন্ধুকেও সাথে নিয়ে যায়। যেতে যেতে বিক্রম সেই গ্রামের বিখ্যাত সব খাবার এবং জায়গাগুলো ঘুরে দেখতে থাকে। কিন্তু বিক্রমের বন্ধু রাঘব জানতো না যে বিক্রম এখানে একটি মিসিং কেস সলভ করতে এসেছে বা কাউকে খুঁজতে এসেছে। বিক্রম রাঘবকে বলেছিল সে ছোট একটা ট্রিপে যাবে, এই জন্য রাঘবও সহজেই রাজি হয়ে যায়। সেই গ্রামে আসার সময় সেই গ্রামেরই একটি মন্দিরে বিক্রম এবং রাঘব আসে। মন্দিরে দাঁড়ানোর সময় হঠাৎ করে একটি মেয়ের দিকে চোখ আটকে যায় বিক্রমের। মেয়েটাকে তার প্রথম দেখাই ভালো লেগে যায়। এরপরে তারা দুজনেই সেই গ্রামেরই একটি হোটেলে চলে আসে। এখানে তারা আগে থেকে রুম বুক করে রেখেছিল। আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গিয়েছে, কিন্তু সেই গ্রামে আসার পরে সেখানে তারা হোটেলের ম্যানেজারকে দেখতে পায় না। আশেপাশে খুঁজতে থাকে। এখন তারা কি করবে? রাঘব এমনিতেই একটু ভীতু প্রকৃতির ছিল। সে অন্ধকারে আরো ভয় পেতে থাকে। সে বুঝতে পারে না এখন কি করবে, কারণ বিক্রম পাশে ম্যানেজারকে খুঁজতে গিয়েছিল। ঠিক তখনই অনেক লম্বা চড়া একজন লোক তার পেছনে এসে দাঁড়ায়। এটা দেখে অনেকটা ভয় পেয়ে যায় রাঘব। রাঘবের চিৎকার শুনে সেখানে বিক্রম চলে আসে এবং সেই লোকটাকে জিজ্ঞেস করে সে কে। লোকটা বলে, ম্যানেজার বলেছিল আপনারা আসবেন আর আপনাদেরকে এই চাবিটা দেওয়ার জন্য। তখনই রুমের চাবি দিয়ে লোকটা সেখান থেকে চলে যায়। আর বিক্রম এবং রাঘব তারা সেই হোটেলের একটি রুমে থাকতে শুরু করে। দেখা যায় বিক্রম সেখানে সেই গ্রামেরই একটি ম্যাপ লাগিয়ে রেখেছিল। সে আসলে ভাবতে থাকে যে এই গ্রামের কোথায় তারা যেতে পারে, অর্থাৎ রাকেশ এবং সোয়াতি তারা কোথায় যে কিভাবে মিসিং হয়ে গিয়েছিল সেটারই ইনভেস্টিগেশন শুরু করে দেয় বিক্রম। এই সময়টা রাঘব মদের নেশায় ডুবেছিল, সে ঘুমাচ্ছিল। অন্যদিকে বিক্রম কিছু রিপোর্ট দেখতে শুরু করে। এরপরেই আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে রাকেশ এবং সোয়াতি ছিল। একটা সময় ওয়াশরুম থেকে সোয়াতি বের হয়ে রাকেশের সাথে দেখা করতে আসে। সে কিছুটা আমতামতা করছিল। রাকেশ তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে, আমাকে সব খুলে বলো। তখনই সোয়াতি খুশি হয়ে বলে সে প্রেগনেন্ট। এতে তারা দুজনেই খুশি হয়ে যায়। অর্থাৎ যখন রাকেশ এবং সোয়াতি মিসিং হয়েছিল তখন সোয়াতি প্রেগনেন্ট ছিল। আর তাদের মিসিং হওয়ার এই এলাকায় একটি মিসিং রিপোর্টও লেখানো হয় পুলিশ স্টেশনে। কিন্তু পুলিশ সেই কেসটাতে তেমন একটা ধ্যান দেয়নি। সেই রিপোর্টের কপিটাও দেখতে থাকে বিক্রম। ঠিক তখনই সে খেয়াল করে যে পর্দার আড়ালে হয়তোবা কেউ দাঁড়িয়ে আছে, কারণ পর্দাটা নড়ছিল। বিক্রম তাতে কোনো একটা ধ্যান দেয় না, কারণ সে ভাবে বাতাসে হয়তো পর্দাটা নড়ছিল। কিন্তু একটু পরেই সেখানে কারো চলার শব্দ শুনতে পায় বিক্রম। এখন তার কিছুটা সন্দেহ হয়। সে পর্দার কাছে যেই পর্দাটা সরিয়ে ফেলে। দেখে হোটেলের দারোয়ান সেখানে দাঁড়িয়ে রয়েছে। বিক্রম তাকে জিজ্ঞেস করে এত রাতে সে এখানে দাঁড়িয়ে কি করছে। লোকটা তাকে বলে, অনেক রাত হয়ে গেছে, কিন্তু আপনার রুমের লাইট এখনো জ্বলছে, তাই ভাবলাম কি হয়েছে দেখার জন্য। আর এত রাত পর্যন্ত লাইট জ্বালিয়ে রাখলে কারেন্ট বিল বেশি আসবে। আর বিল যদি বেশি পরিমাণে চলে আসে তাহলে সেই বিলটাও কিন্তু আপনার হোটেল বিলের সাথে জুড়ে দেওয়া হবে। তাই তাড়াতাড়ি লাইট অফ করে ঘুমিয়ে পড়ুন। বিক্রম লোকটার কথা শুনে একটু অবাকই হয়।
সকালে ঘুম থেকে ওঠার পরেই রাঘব তাদের হোটেল রুমে সেই গ্রামের পুরো ম্যাপটা দেখতে পায়। এটা দেখে সে খুশি হয়ে যায়। সে বিক্রমকে জিজ্ঞেস করে, আমরা কি এই গ্রামের এই জায়গাগুলোতে ঘুরতে যাব? অবশেষে একটা সময় রাঘবকে সত্যিটা বলে দেয় বিক্রম যে এই গ্রামে তারা কোনো ট্রিপে আসেনি, তারা এখানে এসেছে তার বান্ধবী স্বাতি এবং তার হাজবেন্ডকে খোঁজার জন্য। এটা শুনে অবাক হয়ে যায় রাঘব। তারা দুজনে এই গ্রামে এসে 2 মাস আগে নিখোঁজ হয়ে গেছে। তার ভাই বিবেক তাদেরকে অনেক খুঁজেছে, কিন্তু কোনো কাজ হয়নি। এছাড়া বিবেক এই গ্রামের পুলিশ স্টেশনেও এসেছিল, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। বিবেক পুলিশকে এই কেসটাতে জোর দিতে বললে উল্টো পুলিশ রেগে যায় এবং বিবেককে অপমান করে তাড়িয়ে দেয়। বিবেককে বাইরে চলে যেতে হয়েছে, তার কোম্পানি থেকে তাকে কল দিয়েছিল, তাই এই কাজটা এখন আমাদেরই করতে হবে। বিক্রম বলে, আমার মনে হয় কাজটা আমরা খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবো, কারণ গ্রামটা অনেক ছোট। রাঘব সবকিছু শোনার পরে এতে রাজি হয়ে যায়। এরপরে রাঘব বিক্রমকে সেই গ্রামে থাকা একজন গাইডের কাছে নিয়ে যায় আর বলে তারা দুজনেই পেশায় ফটোগ্রাফার, আর এই গ্রামে এসেছে তারা ফটোগ্রাফি করতে, তাই এই গ্রামের অনেক সুন্দর সুন্দর জায়গাগুলোতে সে যেন তাদের নিয়ে যায়। রাঘবের কথা মতো সেই গাইড তাদের সেই গ্রামের ভালো ভালো লোকেশনগুলোতে নিয়ে যায় ফটোগ্রাফি করার জন্য, আর তারাও ফটোগ্রাফি করতে থাকে। কিন্তু বিক্রম সেই ফটোগ্রাফির আড়ালে সেই জায়গাগুলোকে ভালো করে দেখছিল। ঠিক তখনই সেখানে 2জন নাক্সালের লোক চলে আসে, যাদের লিডারের নাম ছিল ঘানা। আসলে বিক্রম এবং রাঘব ফটোগ্রাফি করতে করতে একটু জঙ্গলের ভেতরের দিকে চলে এসেছিল। ঘানা সেই গাইডকে জিজ্ঞেস করে এরা কারা আর এখানে কি করছে। সেই গাইড নাকশালবাদী ঘানাকে দেখে অনেকটা ভয় পেয়ে যায়। সে বলতে থাকে, আমি একজন গাইড, আর এরা 2জন এই গ্রামের ট্যুরিস্ট, তারা এখানে ঘুরতে এসেছে। তারা দুজনেই পেশায় ফটোগ্রাফার, আর ফটো তোলার জন্যই তারা ভেতরে চলে এসেছে। সবকিছু শোনার পরে ঘানা একটি গান হাতে নিয়ে বিক্রমকে বলে, তুমি যেহেতু ফটোগ্রাফার, এখন আমার খুব সুন্দর একটা ছবি তুলে দেখাও, দেখি তুমি কত ভালো ফটোগ্রাফার। এটা বলে সে গান নিয়ে একটি পোজ দেয়। অন্যদিকে বিক্রম তার সুন্দর একটি ছবি তুলে দেয়। ছবিটা দেখে ঘানার খুব পছন্দ হয়। ঘানা বিক্রমকে এরপরেই বলে, ঠিক আছে, এবার ছবিটা ডিলিট করে দাও। অবশেষে ঘানা সেখান থেকে চলে যায়। অন্যদিকে ঘানা চলে যাওয়ার পরেই বিক্রম সেই গাইডকে ঘানার ব্যাপারে জিজ্ঞেস করে। সেই গাইড বলে, ঘানা বড় কোনো নকশালবাদী নয়, সে লোকাল রাউডি। সে আসলে এখানকার পর্যটকদের গান দেখিয়ে ভয় দেখায় এবং তাদের কাছ থেকে টাকা এবং বিভিন্ন জিনিসপত্র ছিনতাই করে নেয়, কিন্তু সে তাদের কাউকেই কখনো খুন করে না। এছাড়া সে কোনো লোকাল মানুষদেরও লুটপাট করে না, কারণ এখানকার লোকাল লোকেরা ঘানার ব্যাপারে সবকিছু জানে। তারা চাইলে সহজেই পুলিশের কাছে কমপ্লেন করে দিতে পারে, এই জন্য সে শুধুমাত্র পর্যটকদের টার্গেট করে। এরপরে বিক্রম এবং রাঘব সেদিনের মতো হোটেলে ফিরতে থাকে এবং রাস্তার মাঝেই সেই গাইডকে বিদায় করে দেয়। ঠিক ওই সময়টাতে বিক্রম মন্দিরে দেখা সেই মেয়েটিকে দেখে স্কুটার দিয়ে কোথাও যাচ্ছে। বিক্রম রাঘবকে রেখে সেই মেয়েটির পিছু করতে শুরু করে বাইক নিয়ে। বিক্রম দেখতে পায় মেয়েটি একটি অসুস্থ মহিলার কাছে আসে। অসুস্থ মহিলাটাকে কিছুক্ষণ সেবা করে সেখান থেকে চলে আসে, আর সেখান থেকেই বিক্রম মেয়েটার নাম জানতে পারে। মেয়েটার নাম ছিল দিশা। বিক্রম আবারও দিশার পিছু নিতে শুরু করে। ঠিক তখনই হুট করেই আবারও যখন দিশা সেদিক দিয়ে ফিরে আসছিল, রাঘব তাকে আটকে দেয়, যার ফলে বিক্রম দিশার আর পিছু করতে পারে না। এদিকে রাতের বেলায় সেই গাইডকে দেখা যায় ঘানা এবং সেই লোকটার কাছে চলে আসে এবং তারা একসাথে বসে ড্রিঙ্কস করছিল। বোঝা যাচ্ছিল তারা একসাথেই কাজ করে। সেই গাইড ঘানাকে বলে, তুমি সেখান থেকে চলে আসার পরে সেই ফটোগ্রাফার লোকটি তোমার ব্যাপারে জিজ্ঞেস করছিল, তোমার ব্যাপারে অনেক প্রশ্ন করেছে, সেই লোকটার থেকে তুমি বেঁচে থেকো। অর্থাৎ সেই গাইড পর্যটকদের বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যেত এবং সুযোগ বুঝে সে ঘানাকে নক করত, আর ঘানা সেই লোকগুলোর কাছ থেকে টাকা পয়সা এবং বিভিন্ন জিনিস ছিনিয়ে নিত। বাসা আসার পরে রাঘব এবং বিক্রম ঘানার ব্যাপারে আলোচনা করতে থাকে। বিক্রম বলে, আমার সেই গাইডের উপরে সন্দেহ হচ্ছে, আমার মনে হচ্ছে গাইড এবং ঘানা দুজনে একে অপরের সাথে জড়িত। তারা প্ল্যান করে এই কাজগুলো করে, অর্থাৎ মানুষের কাছ থেকে টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায়, কারণ গাইড আমাদের যে জায়গায় নিয়ে গিয়েছিল ওই জায়গাটা কোনো টুরিস্ট স্পটের মধ্যে পড়ে না। এদিকে বিক্রম দিশাকে ভালোবেসে ফেলেছিল, এই জন্য এর আগের দিন দিশাকে সে যে জায়গায় দেখেছিল ঠিক একই জায়গায় এসে সে ওয়েট করতে থাকে দিশার জন্য। কিছুক্ষণ পরেই দেখে দিশা সেখানে চলে এসেছে। আজকে বিক্রম দিশার সাথে কথা বলতে শুরু করে আর বলে সে প্রথমবার তাকে মন্দিরে দেখেছিল। এইভাবে সে বিভিন্নভাবে দিশার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু দিশা তাকে তেমন একটা পাত্তা দেয় না। এর পরের দিন বিক্রম আবারও রাঘবকে নিয়ে দিশাকে ফলো করতে শুরু করে, কিন্তু দিশা একই রকমভাবে তাকে ইগনোর করে। দিশা তার বাড়িতে চলে আসে, কিন্তু বিক্রম এবং রাঘব দিশার পিছনে পিছনে দিশার বাড়িতে চলে আসে। দিশার পরিবারে তার বাবা মা ছাড়া তার দাদি ছিল, তারা সবাই একসাথেই থাকতো। দেখা যায় বিক্রম এবং রাঘব তার সরাসরি বাড়ির ভেতরে চলে আসে এবং দিশার বাবাকে বলে তারা দিশার বন্ধু। দিশার বাবা তাদের সাথে কথা বলতে থাকে। ঠিক তখনই চা নিয়ে আসার বাহানায় দিশা তাদের সামনে চলে আসে এবং বিক্রমকে ইশারায় পাশে রেখে নিয়ে যায় এবং বলে, তুমি হুট করে আমার বাসায় এভাবে কি করে চলে আসতে পারো? বিক্রম বলে, ঠিক আছে আমরা চলে যাচ্ছি, কিন্তু আমার একটা শর্ত আছে, আমি চলে যেতে পারি যদি তুমি তোমার নাম্বারটা আমাকে দাও। অবশেষে দিশা বাধ্য হয়ে দিশার নাম্বারটা বিক্রমকে দেয়। বিক্রম এবং রাঘব সেই যাত্রায় সেখান থেকে চলে যায়। বিক্রম এবং রাঘব তারা যখন তাদের হোটেলে ফিরছিল, রাস্তার ভেতরেই তাদের পথ আগলে দাঁড়ায় ঘানা আর বলে, তুমি নাকি আমার বিরুদ্ধে ইনকোয়ারি করছো? তখনই বিক্রম উল্টো ঘানাকেই ব্ল্যাকমেল করতে শুরু করে আর বলে, এর পরের বার যদি আবারও আমার কাছে বাধা দেওয়ার চেষ্টা করো, তাহলে গতকালকে যে ছবিটা তুলেছিলাম তোমার, সেই ছবিটা আমি ফরেস্ট অফিসার কাছে পাঠিয়ে দেবো। কারণ সেই ফটোটাতে ঘানা গান নিয়ে জঙ্গলের ভেতরে দাঁড়িয়েছিল। এতে ঘানা ভয় পেয়ে যায়, বিক্রম এবং রাঘবকে সেখান থেকে চলে যেতে দেয়।
সেখান থেকে বিক্রম থানায় চলে আসে এবং রাকেশ আর সোয়াতির কেসটার ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু সেই পুলিশ অফিসার তাকে তেমন কোনো সহযোগিতা করে না আর বলে কেসটা পূর্ণ হয়ে গেছে, ক্লোজ হয়ে গেছে, হয়তোবা তারা অন্য কোথাও চলে গেছে, এখানকার পুলিশ এই ব্যাপারে তাদের তেমন কোনো সহযোগিতা করতে পারবে না। হতাশ হয়ে বিক্রম সেখান থেকে ফিরে আসে। রাতের বেলায় দিশার কাছে তার দাদি আসে এবং কিছু ছেলেদের ছবি দেখায়। যদি এদের মধ্যে থেকে কাউকে দিশার পছন্দ হয়ে যায় তাহলে তার সাথেই দিশার বিয়ে ঠিক হবে। দিশা যদিও এখন বিয়ে করতে চাইছিল না, কিন্তু তারপরও তার দাদির জোরাজোরিতে দিশা একটা সময় ছবিগুলো দেখতে শুরু করে। ওই সময়টাতে বিক্রম তাকে মেসেজ করে, দুজনের মধ্যে কিছু SMS হয়। সেখানে একটা সময় দিশা তার কাছে জানতে চায় যে সে কি চায়। বিক্রম বলে, যদি তুমি আমাকে একটা কাজ করে দাও তাহলে আমি আর কখনো তোমাকে ডিস্টার্ব করবো না, তোমাকে আগামীকাল এই গ্রামটা আমাকে ঘুরে দেখাতে হবে। দিশা অবশেষে এতে রাজি হয়ে যায়। সেই কথা মতো পরের দিনই দিশা বিক্রমকে সেই গ্রামের অনেকগুলো জায়গা ঘুরে দেখায়। আর এই ঘোরার সময়টাতে তাদের মধ্যে ভালো একটা জানাশোনাও হয়ে যায়। এই সময়ে একটা সময় বিক্রম দিশাকে প্রপোজ করে বসে, তার ভালোবাসার কথা বলে দেয়। অন্যদিকে দিশাও মনে মনে বিক্রমকে ভালোবাসত, যার ফলে একটা সময় দিশা বিক্রমের ভালোবাসাকে গ্রহণ করে নেয়। এরপরে বিক্রম এবং রাঘব তারা চলে আসে একটি মাংসের দোকানে। সেখানে পিগের মাংস বিক্রি করা হতো। সেটা দেখে রাঘব একটু অবাক হয়ে যায়, কারণ সেখানে বিক্রম মাংস কিনতে চাইছিল। সে তাকে জিজ্ঞেস করে, পিগের মাংস দিয়ে তুমি কি করবে? কিছুটা দূরে আসার পরে বিক্রম রাঘবকে বলে, আসলে সে জানতে চায় এই মাংসের দোকানটা কার। এই এলাকায় কাশি নামের একজন লোক রয়েছে, তার অনেকগুলো পিগ ফার্ম রয়েছে, আর সে এই পিগ ফার্মের পাশাপাশি অনেকগুলো ইলিগেল বিজনেসও করে। এটা বিক্রম জানতে পেরেছে, আর সে এটা জানতে চাইছে কাশি সেই ইলিগেল বিজনেসগুলো কি কি। আসলে বিক্রমের সন্দেহ হচ্ছে সোয়াতি এবং রাকেশের মিসিং এর পেছনে হয়তোবা কাশির হাত থাকতে পারে। এই জন্য কাশি সম্পর্কে সে আরো জানার জন্য কাশির কাছে চলে যায়, তার সাথে কথা বলতে থাকে। কিন্তু কাশি বিক্রমকে জিজ্ঞেস করে, সে কে? তোমাকে তো আগে কখনো এই গ্রামে দেখিনি। বিক্রম বলতে থাকে, আসলে আমি শহর থেকে এসেছি, আমার ইচ্ছে শহরেও আমি একটি মাংসের দোকান দেবো, পিগের মাংসের দোকান। আর এই জন্য আমি পিগ ফার্মিং করতে চাই। এই জন্য কিছু ডিটেলস চাই আপনার কাছ থেকে, কারণ আপনি এই এলাকার সবথেকে বড় পিগ ফার্মিং করেন। কথার ফাঁকে রাঘব যে কাশির একটা গোডাউনের ভিতরে উকি মারতে থাকে। একটা সময় কাশিও এটা খেয়াল করে। সে রেগে গিয়ে রাঘবের দিকে একটা চাকু ছুড়ে মারে, যেটা দেখে রাঘব প্রচন্ড ভয় পেয়ে যায়। যদিও সেই চাকুটা রাঘবের গায়ে লাগে না। কাশি রাঘবকে ধমকাতে থাকে আর সেখান থেকে চলে আসতে বলে। যদিও বিক্রম কাশিকে বলে যে রাঘব তার বন্ধু, তারপরেও কাশি তাদের দুজনকেই সেখান থেকে অপমান করে তাড়িয়ে দেয়। বাসা আসার পরে আবারও বিক্রম সেই পুরো গ্রামের ম্যাপ দেখতে শুরু করে। বিক্রম বলতে থাকে, এই গ্রামে এখন পর্যন্ত 126 জন লোক নিখোঁজ হয়েছে, তাদের মধ্যে 25 জনকে পুনরায় পাওয়া গেছে, কিন্তু বাকি 101 জনকে এখনো পাওয়া যায়নি। তাদের সাথে কি হয়েছিল সেটা কেউ জানে না, আর পুলিশও এই লোকদের কোনো খোঁজই জানে না। পরের দিনই বিক্রম এবং রাঘব কোথাও যেতে শুরু করে, কিন্তু রাস্তার মধ্যেই বিক্রম এবং রাঘবের পথ আটকায় ঘানা। ঘানা তার লোকদের নিয়ে তাদের উপরে আক্রমণ করে। এটা দেখে তারা দুজনেই পালাতে শুরু করে। যদিও বিক্রম তাদের কিছুটা প্রতিহত করে, কিন্তু সেখানে অনেক লোক ছিল, তাই তারা দুজনেই তাদের প্রাণ নিয়ে বেঁচে ফিরে পালিয়ে। এরপরেই দেখা যায় কাশির লোকেরা সেখানে চলে আসে আর রাঘবের গলা কেটে তাকে সেখানেই মেরে ফেলে। কিন্তু পরক্ষণেই দেখা যায় এগুলো ছিল শুধুমাত্র রাঘবের একটা দুঃস্বপ্ন। এরপরেই বিক্রম আর রাঘব দিশাদের বাসায় চলে আসে, দিশার বাবার সাথে কথা বলে। সেখানে সে দিশাকে বিয়ে করার কথা বলে। অন্যদিকে দিশার পরিবার একটু অবাক হয়ে যায়। একটা সময় তারা দিশাকে জিজ্ঞেস করে সে বিক্রমের বিয়ের প্রস্তাবে রাজি কিনা। দিশাও সম্মতি জানায়। অবশেষে দিশার পরিবারও রাজি হয়ে যায়, যেহেতু দিশা বিয়েতে রাজি। এরপরে বিক্রম এই গ্রামে আসার আসল উদ্দেশ্যটা তাদের বলে। সে বলে সে এই গ্রামে কোনো ফটোগ্রাফি করতে আসেনি, সে এসেছে তার বন্ধু শ্বেতা এবং রাকেশকে খুঁজে বেড়াতে, কারণ এখানে 2 মাস আগে এই গ্রামে এসেই তারা নিখোঁজ হয়ে গেছে। কথাটা শুনে তারা কিছুটা অবাক হয়ে যায়। এরপরে দিশার দাদি বিক্রমকে বলে, ঠিক আছে, তোমার আর দিশার বিয়ের ব্যাপারটা আমরা আলোচনা করে তোমাকে জানাবো। বিক্রম আর রাঘব সেখান থেকে চলে আসে। দিশার বাবা ছোট্ট একটা ফ্ল্যাশব্যাক মনে করতে থাকে, যেখানে 2 মাস আগে রাকেশ এবং শ্বেতা এই গ্রামে এসেছিল ঘুরতে, কিন্তু ওই সময়টাতে তাদের গাড়িটা নষ্ট হয়ে যায়। আসলে গাড়ির টায়ার পাঞ্চার হয়ে যায়, তারা সেটাই ঠিক করতে থাকে। ওই রাস্তা দিয়ে যাচ্ছিল দিশার বাবা। দিশার বাবা এটা দেখে তাদের সাহায্য করতে থাকে এবং কথা বলে যে তোমরা অনেকটা টায়ার্ড হয়ে গেছো, তোমরা আমার বাসায় চলো, সেখানে যে কিছুটা রেস্ট নেবে, চা খাবে, তারপরে আসবে। রাকেশ এবং শ্বেতা দুজনেই রাজি হয়ে যায়। তারা সেখানে চলে আসে এবং তারা গল্প করতে করতে চা খায়। ঠিক তখনই সেখানে দিশার দাদি চলে আসে আর অদ্ভুতভাবে হাসতে থাকে। তখনই দেখা যায় রাকেশ এবং শ্বেতার চায়ের মধ্যে বিষ মেশানো ছিল। তাদের বুকে ব্যথা হতে থাকে আর একটা সময় তারা সেখানেই মারা যায়। দিশার বাবা মা এবং দাদি মিলে সেই দুটি লাশকে তাদের বাড়ির পেছনেই বড় একটা গর্ত করে সেখানেই পুঁতে ফেলে। এরপরে রাতের বেলায় বিক্রম আর রাঘব কাশি সেই গোডাউনে চলে আসে এবং লুকিয়ে গোডাউনের ভেতরে ঢুকে যায়। আসলে বিক্রম কাশিকেই সন্দেহ করছিল, এই জন্য এভিডেন্স কালেক্ট করার জন্য সেই গোডাউনে আসে তারা। কিন্তু সেখানে খুঁজতে খুঁজতে একটা সময় রাঘব একটা মানুষের কাটা আঙুল খুঁজে পায়। এটা দেখে সে ভয়ে চিৎকার করে ওঠে। বিক্রম বুঝতে পারে এখনই তারা ধরা পড়ে যাবে, এই জন্য সে রাঘবের মুখ বন্ধ করে তারা দুজনেই তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে চলে আসে। হোটেল আসার পরে রাঘব বিক্রমকে বলে, আমাদের এখনই এখান থেকে চলে যাওয়া উচিত, নাহলে কাশির লোক আমাদের মেরেই ফেলবে। বিক্রম বলে, আমার কাজ এখনো শেষ হয়নি। কিন্তু রাঘব বলে, তোমার কাজ শেষ হতে হতে কাশি আমাদের মেরে ফেলবে। বিক্রম বলতে থাকে সোয়াতি তার অনেক ভালো একটা বন্ধু ছিল। এরপরে ছোট্ট একটা ঘটনা সে মনে করতে থাকে। সোয়াতি আর রাকেশ একে অপরকে ভালোবেসেছিল, আর সেই ভালোবাসার কথাটা সে প্রথম বিক্রমকেই বলে। আর বিক্রমকে বলে সেই যেন বিবেকের সাথে কথা বলে। বিক্রম বিবেকের সাথে কথা বলে তাদের ভালোবাসার কথাটা জানায় এবং তাকে কনভিন্স করে। এভাবেই তাদের বন্ধুত্বটা গড়ে উঠেছিল। বিক্রম বলতে থাকে, যে করেই হোক তাদের সে খুঁজে বের
বের করবেই। ওদের সাথে কি হয়েছিল এটা সে জানা ছাড়া এখান থেকে যাবে না। এরপরেই দিশার বাবা বিক্রমকে তাদের বাড়িতে আসতে বলে আর খুশি হয়ে বলে যে দিশা আর বিক্রমের বিয়েতে তারা রাজি। দিশার বাবা বলে পণ্ডিতজিকে দেখে একটা ভালো মুহূর্ত দেখে তোমাদের বিয়েটা দিয়ে দেওয়া হবে। এটা শুনে দিশা বিক্রম দুজনেই খুব খুশি হয়। রাতের বেলা তারা একে অপরের সাথে কথা বলতে থাকে। কথা বলতে বলতে একটা সময় বিক্রম দিশার কাছে তার বন্ধু সোয়াতি এবং তার হাজবেন্ড রাকেশের কথা বলতে থাকে। কিন্তু দিশা কখনোই জানতো না যে তার বাবা মা এবং দাদি মিলেই সোয়াতি এবং রাকেশকে খুন করেছে। কথা বলার একটা পর্যায়ে বিক্রম বাইরে চলে আসে। তখনই পেছন থেকে একজন লোক বিক্রমের উপরে হামলা করে, তাকে মেরে ফেলার চেষ্টা করে। কিন্তু বিক্রম অনেক কষ্টে নিজেকে বাঁচিয়ে নেয়। সেই লোকটা বিক্রমকে মারতে না পেরে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু পরেই দেখা যায় সেই লোকটা আর কেউ নয়, সে ছিল দিশার বাবা। দিশার বাবা যখন তার বাড়িতে ফিরে আসে, দিশার মাতাকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি বিক্রমকে মারতে পেরেছো? দিশার বাবা বলে, না, আমি ওকে মারতে পারিনি, এই যাত্রায় আমার হাত থেকে বেঁচে গেছে। দিশার দাদি বলে, টেনশন করো না, কিছুদিন পরে আমাদের বাড়িতে একটি পুজো করব। সেই পুজোর অনুষ্ঠানে তুমি বিক্রমকে আসতে বলবে, আর সেখানেই ওকে আমরা মেরে ফেলবো। তুমি পুজোর সব ব্যবস্থা করো। এদিকে রাঘব অনেক ভয় পাচ্ছিল, যার ফলে বিক্রম রাঘবকে সেই গ্রাম থেকে পাঠিয়ে দেয়। এদিকে সেই পূজার অনুষ্ঠান শুরু হয়ে যায়। বিক্রম সেই অনুষ্ঠানে চলে আসে। দেখা যায় বিক্রমকে বিষ মেশানো পানি দিয়ে তারা মেরে ফেলার চেষ্টা করে, পানি খাওয়ানোর চেষ্টা করে। কিন্তু সেই যাত্রায় বিক্রম বেঁচে যায়, কারণ সেখানে পারফর্ম করা একজন লোক সেই পানির পাত্রটা হাত থেকে ফেলে দেয়, যার ফলে বিক্রম আর সেই বিষ মেশানো পানিটা খেতে পারে না। এরপরে রাতে তারা একসাথে খাবার খায়। দিশার বাবা মা এবং দাদি তারা সবাই শুধু বিক্রমকে দেখছিল। এদিকে খাবার খাওয়ার শেষে দিশা এবং বিক্রম একসাথে কথা বলতে থাকে। এরপরে দিশার দাদি সেখানে চলে আসে আর বিক্রমকে বিষ মেশানো চা দেয়। কিন্তু যখনই বিক্রম সেই চাটা খেতে যাবে, তখনই তার মোবাইলে একটা কল আসে। বিক্রম সেই কলটা রিসিভ করে কিছুক্ষণ কথা বলে। এরপরে যখন আবারও বিক্রম চাটা খেতে যাবে, ঠিক তখনই আবারও তার মোবাইলে একটা মেসেজ আসে। এইভাবে চাটা কোনোভাবেই আর বিক্রম খেতে পারছিল না। অন্যদিকে দিশার বাবা মা আর দাদি তারা সবাই শুধু ওয়েট করছিল যে কখন বিক্রম চাটা খাবে। বিক্রম যখন চাটা হাতে নিয়ে বসেছিল, একটা সময় দরজার বাঁধ ভেঙে যায় দিশার দাদি। সে বিক্রমকে বলে, তাড়াতাড়ি চাটা শেষ করো, নাহলে ঠান্ডা হয়ে যাবে। এরপরে বিক্রম বলে, ঠিক আছে। চাটা সে দিশাকে দেয় আর বলে, খুশির এই মুহূর্তে আমি চাই দিশাই প্রথম মুখ মিষ্টি করুক। এটা বলে সে দিশাকে চাটা দেয়। দিশা যখনই চায়ের কাপটা হাতে নিয়ে খেতে যাবে, ঠিক তখনই দিশার মা কাপটা হাত থেকে ফেলে দেয়। দিশা বলে, মা তুমি এটা কেন করলে? চা কেন ফেলে দিলে? তখনই বিক্রম বলে, কারণ ওই চায়ে বিষ মেশানো ছিল, আর চায়ের মধ্যে বিষ মিশিয়েছে তোমার পরিবারের লোক। এটা শুনে দিশার পরিবারের সবাই অবাক হয়ে যায়। দিশা বলে, তুমি কি করে জানলে যে চায়ের মধ্যে বিষ রয়েছে? বিক্রম তখন কিছু ঘটনা বলতে শুরু করে। বিক্রম যেদিন এই গ্রামে এসেছিল এবং মন্দিরে পুজো দিতে এসেছিল, সেদিন মন্দিরে সে দিশাকে দেখেছিল, আর তার চোখ আটকে গিয়েছিল দিশার গলায়, কারণ দিশার গলায় একটা গোল্ড চেন দেখে। কারণ ঠিক একই রকম একটা চেন সোয়াতির বার্থডেতে বিক্রম তাকে উপহার দিয়েছিল। এই জন্যই বিক্রম দিশাকে যখনই দেখে তখনই তার পিছু করছিল। বিক্রম ভেবেছিল হয়তোবা কাশি এবং তার লোকেরা সোয়াতি এবং তার হাজবেন্ডকে মেরে ফেলে এবং সোয়াতির গহনাগুলো কোনো এক জুয়েলারির দোকানে বিক্রি করে দেয়। আর গহনা কিনতে যেয়ে ভুলবশত দিশার বাবা সেই গয়নাটা কিনে ফেলে। ওই পর্যন্ত সে শুধুমাত্র কাশিকে সন্দেহ করছিল, কিন্তু যেদিনই দিশার বাড়িতে তারা আসে, দিশার বিয়ের কথা বলে। এরপরে একটা সময় সে বলে যে এখানে সে ফটোগ্রাফি করতে আসেনি, বরং তার বন্ধু সোয়াতি এবং তার হাজবেন্ডকে খুঁজতে এসেছে। তাদের ছবি দেখায় সে। এটা দেখার পরে তারা তিনজনই, অর্থাৎ দিশার বাবা মা এবং দাদি, অবাক হয়ে গিয়েছিল। আর এই জিনিসটাই বিক্রমের কাছে খটকা লেগেছিল। ওই সময় থেকে বিক্রম দিশার পরিবারের উপর সন্দেহ করতে শুরু করে, তাদের ফলো করতে শুরু করে। এরপরে সেদিন যখন বিক্রমের উপরে একজন লোক হামলা করে, সেই লোকটা যখন বিক্রমের উপরে ধস্তাধস্তি করছিল, ঠিক সেই সময়টাতে লোকটার হাত থেকে একটা ঘড়ি পড়ে গিয়েছিল। লোকটা সেখান থেকে যাওয়ার পরে বিক্রম সেই ঘড়িটাকে দেখে, যেটা ছিল রাকেশের। আর এই একই ঘড়ি সে দিশার বাবার হাতেও দেখেছিল। তখনই সে বুঝতে পেরে যায় সোয়াতি এবং রাকেশের মিসিং হওয়ার পেছনে দিশার পরিবারেরই হাত রয়েছে। সবকিছু বুঝে ফেলার পরে বিক্রম লুকিয়ে চলে এসেছিল দিশার বাড়িতে। এরপরে পুজোর মধ্যেই যে বিক্রমকে মেরে ফেলা হবে, সেই পুরো প্ল্যানটা বিক্রম শুনে ফেলেছিল। এই জন্য ইচ্ছে করে সে পানি এবং চাটা বিক্রম আর খায়নি। সবকিছু শোনার পরে দিশা অবাক হয়ে যায় আর বিক্রমকে বলতে থাকে, তোমার নিশ্চয়ই কোথাও ভুল হয়ে গেছে। কিন্তু দিশার পরিবার মেনে নেয় যে তারাই রাকেশ এবং সোয়াতিকে খুন করেছে, আর কেন খুন করেছে সেটাও বলতে থাকে। দিশার দাদি বলে, যখন দিশার দাদা মারা গিয়েছিল, তখন দিশার বাবাকে নিয়ে এই গ্রামে চলে এসেছিল সে। দিশার দাদা মারা যাওয়ার পরে দিশার দাদি এবং দিশার বাবা একেবারেই অসহায় হয়ে পড়ে। তারা বুঝতে পারে না তাদের জীবন কি করে চলবে। তারা রাস্তার পাশেই রাতের বেলায় গাছের নিচেই বসেছিল। তখনই সেই দিক দিয়ে এক কাপল গাড়ি নিয়ে যাচ্ছিল, কিন্তু তাদের গাড়ির টায়ার সেখানেই পাঞ্চার হয়ে যায়। লোকটা সেখানে বসেই গাড়ির টায়ার ঠিক করতে থাকে। এটা দেখে দিশার দাদি দিশার বাবাকে নিয়ে সেই গাড়ির কাছে যায় এবং মহিলার কাছে ভিক্ষা চাইতে থাকে, যে অনেক সময় ধরে তার ছেলে কিছু খায়নি, কিছু টাকা দিলে সে তার ছেলেকে কিছু খাওয়াতো। কিন্তু সেই মহিলা তাকে কোনো সাহায্য না করে বরং তাদেরকে ধাক্কা দিয়ে সেখান থেকে ফেলে দেয়। এতে দিশার দাদি প্রচন্ড রেগে যায়। একটা সময় সেখানে সেই দুজন লোককে দিশার দাদি মেরে ফেলে এবং তাদের রেখে যাওয়া খাবার সে খেতে শুরু করে। এরপর থেকে তারা এই কাজগুলোই করত। সেই রাস্তা দিয়ে যেসব গাড়ি যেত না কেন, তারা ইচ্ছে করে সেই গাড়িগুলোর টায়ার পাঞ্চার করিয়ে দিত এবং তাদেরকে তাদের বাড়িতে কৌশলে ডেকে নিয়ে আসতো। এরপরেই তাদেরকে সেখানে মেরে ফেলতো আর তাদের কাছে থাকা জিনিসগুলো তারা লুট করে নিত।
আর এভাবেই তারা এই গ্রামে আসা পর্যটকদের একের পর এক খুন করে চলছিল। অন্যদিকে এই কাজে দিশার মাও তাদের সহযোগিতা করত। ঘটনা প্রেজেন্টে চলে আসে। দিশার বাবা বিক্রমের গলা চেপে ধরে আর বলে, তুমি সত্যিটা জেনে গেছো, তোমাকে এখান থেকে আমরা যেতে দিতে পারি না। তোমাকে ছেড়ে দিলেই তুমি পুলিশের কাছে যে সবকিছু বলে দেবে। দিশা তার বাবাকে বাধা দেওয়ার চেষ্টা করে। ঠিক ওই সময়টাতে দিশার পরিবারের সবাই নিচে লুটিয়ে পড়ে। আসলে দিশার পরিবারের লোকেরা যখন খাবার খাওয়ার পরে সবাই পান খাচ্ছিল, সেই পানের ভেতরে বিক্রম আগে থেকেই বিষ মিশিয়ে দিয়েছিল। একটা সময় দিশার পরিবারের সবাই সেখানে মারা যায়। বিক্রম দিশার কাছে স্বীকার করে নেয় যে সেই এই কাজটা করেছে, অর্থাৎ তার পরিবারের লোকদের সেই মেরেছে। দিশা বলে, তুমি এমনটা কেন করলে? বিক্রম বলে, তোমার পরিবারের লোকেরা আমার বন্ধু এবং তার হাজবেন্ডকে মেরে ফেলেছে। আর সোয়াতি তখন প্রেগনেন্ট ছিল, সে অনাগত একটা বাচ্চাকেও তারা মেরে ফেলেছে। আমি শুধু সেটারই প্রতিশোধ নিয়েছি। আর তোমার পরিবারের লোকেরা শুধু আমার বন্ধু এবং তার হাজবেন্ডকেই নয়, এছাড়া এখানে আসা অনেক পর্যটকদেরই তারা নির্মমভাবে খুন করেছে, লুট করেছে। তারা কেউ ভালো মানুষ ছিল না। তুমি আমার সাথে চলে এসো, আমি তোমাকে ভালোবাসি। আমরা একে অপরকে ভালোবেসে খুব সুখে থাকবো। আমি তোমাকে অনেক ভালো রাখবো। কিন্তু দিশা তার সাথে যায় না, বরং বিক্রমকে সোয়েতার সেই হারটা ফিরিয়ে দিয়ে বলে, তুমি চলে যাও, আমি তোমার সাথে যেতে পারবো না। অন্যদিকে বিক্রম সেখান থেকে চলে আসে আর বিবেককে কল করে, পুরো বিষয়টা খুলে বলে যে তার বোন সোয়েতা এবং রাকেশ কেউ বেঁচে নেই। বিক্রম সেই গ্রাম থেকে ফিরে আসার আগে সেই ঝর্ণার কাছে আসে, যেই ঝর্ণার জন্য এই গ্রামটা বিখ্যাত। এখানে পর্যটকরা আসে। বিক্রম সোয়েতার সেই হারটা সেই ঝর্ণার মধ্যেই ফেলে দেয় এবং সেই গ্রাম থেকে সে ফিরে আসে। এরপরে কিছুদিন পরের ঘটনা দেখানো হয়, যেখানে বিক্রম আবারও তার নর্মাল জীবনে ফিরে এসেছিল। ঠিক ওই সময়টাতে সে একটা নিউজ দেখতে পায়, আর নিউজে বলা হচ্ছিল যে সেই যোগগ্রামে আরও এক কাপল নিখোঁজ হয়েছে। নিউজটা দেখার পরে বিক্রম অবাক হয়ে যায়। তখন তার দিশার উপরেই সন্দেহ হয়। সে ভাবতে থাকে, হয়তোবা দিশার বাবা মা যে কাজটা করতো, দিশা এখন সেই কাজটা করছে। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়।